গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন সমরেশ মজুমদারের লেখা একটি গল্প, শব্দের আড়াল। ঠিক 5:30টায় নটবর গুহকে নিয়ে গাড়িটা এসে দাঁড়ায় বাড়ির সামনে। গাড়িটা কেনা হয়েছিল 60 সালে, কিনেছিলেন নটবরের শ্বশুরমশাই। এই গাড়িটাকে বিক্রি করার অধিকার নটবরের নেই। শ্বশুরমশাই মরার আগে যেসব নির্দেশ দিয়ে গিয়েছিলেন তার মধ্যে একটা হলো সুখবিলাস পঙ্গু বা মরে না যাওয়া পর্যন্ত তাকে চাকরি থেকে ছাড়ানো যাবে না। সুখবিলাস এই গাড়ি চালায়। চাকরি হারাবার ভয়ে বৃদ্ধ সুখবিলাস গাড়িটাকে এমন সন্তান স্নেহে রেখেছে যে গত 40 বছরের রোদ, ঝড়, জল এবং গর্ত গাড়ির কোনো ক্ষতি করতে পারেনি। সুখবিলাস ঈষৎ কুঁজো হয়েছে, চশমার শক্তি বেড়েছে, কিন্তু গাড়ির ইঞ্জিন এখনও টকবকে ঘোড়ার মতো। নটবরের বয়স এখন 56, শরীর স্বাস্থ্য ভালো, চুলে পাক ধরেছে। এই বাড়ির জামাই হওয়ার আগে সে খুব গরিব মায়ের মেধাবী ছাত্র ছিল। অর্থাভাবে কলেজে পড়ার সময় যখন সে সর্ষে ফুল দেখছিল তখন কাগজে একটি বিজ্ঞাপন চোখে পড়ে। বিজ্ঞাপনদাতা ঘোষণা করেছিলেন স্কুল ফাইনালে যেসব ছাত্র 3-3টে বিষয়ে লেটার পেয়েছে তারা উজ্জ্বল ভবিষ্যতের আশায় থাকলে সরাসরি দেখা করতে পারে। নটবরের 3-3টে লেটার ছিল, কিন্তু সামনে কোনো উজ্জ্বল প্রতিশ্রুতি ছিল না। তাই সে কাগজপত্র নিয়ে সময়ে হাজির হয়ে দেখল আরও 8 জন তরুণ সেখানে জমায়েত হয়েছে। যে ভদ্রলোক বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি প্রবীণ। গম্ভীর গলায় প্রথম প্রশ্ন করেছিলেন, মাছ কয় প্রকার হয়? নটবর জবাব দিয়েছিল, 2 প্রকার, এক প্রকার খাওয়া যায়, অন্য প্রকার খাওয়া যায় না। খাওয়া যায় না এমন মাছের নাম বলো। জেলিফিশ। বাঙালদের প্রিয় কোন মাছ ঘটিরা খায় না? বোয়াল। ঘটিদের প্রিয় কোন মাছ যা সচরাচর বাঙালরা খায় না? গুলে। ভদ্রলোক টেবিল চাপড়ালেন, গুড। বাবা মা আছেন? বাবা গত হয়েছেন, মা আছেন। গুড, তোমার দ্বারা হবে, হওয়াতেই হবে। তুমি প্রথম, তুমি শেষ। আমার কাউকে আর ইন্টারভিউ করার দরকার নেই। শ্বশুরমশাই খুব উৎফুল্ল হয়ে উঠেছিলেন। তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বয়স হওয়ায় সুখবিলাস একটু স্লথ হয়েছে। বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে নিচে নেমে এসে পেছনে দরজা খুলে দেওয়ার আগেই গুণধর ছুটে এসে ওই কর্মটি করে। যদিও এখন গুণধর ওপর মহলের ভৃত্য, তবু নটবরকে দেখে সে নিজেকে সংবরণ করতে পারে না। গুণধর এখন 50-এর ওপাশে, কিন্তু সে নিজের বয়স 49 বলতেই ভালোবাসে। ঈশ্বর যাদের দাবিয়ে রাখতে চায় তাদের মাথায় চাটা মারেন বলেই টাক পড়ে বলে তার ধারণা। গাড়ি থেকে নেমে একবার ওপরের দিকে অলস চোখে তাকিয়ে নিয়ে নটবর জিজ্ঞাসা করে, কোন মাছ? গুণধর নাক টানে। নটবরের শরীর থেকে বেরিয়ে আসা 5 মিশিলি গন্ধগুলোকে আলাদা করার চেষ্টা করে প্রাণপণে। তখন তার চোখ বন্ধ, নাক বিস্ফোরিত। তার তুলনায় নটবর অনেক চওড়া এবং দীর্ঘকায়। সারাদিন মাছের আড়তে থাকে বলে পরনে হ্যান্ডলুমের হাফ শার্ট আর ধুতি। সেগুলো দিনে দিনে ময়লা, গন্ধময়। আজও গাড়ি থেকে নেমে রোজকার মতো নটবর জিজ্ঞাসা করল, কোন মাছ? গুণধর নাক টানল, গুড়জালি। কেন, ইলিশ নয় কেন? নটবর চোখ ছোট করল। ঠিক ইলিশ বলে মনে হচ্ছে না বড়বাবু। সাবাস, তুই দেখছি মা জননীর পোষা বুলডগ। নে 1 টাকা। পকেট থেকে গোল মুদ্রা বের করে গুণধরের হাতে দিয়ে নটবর নিচের মহলে ঢুকে পড়ল। প্রথমেই বসার ঘর অগোছালো। শ্বশুরমশায়ের বাপের আমলে যেসব পেন্টিং কেনা হয়েছিল সেগুলো এখনও দেওয়ালে ঝুলছে। আহা, কি সব মেয়ে মানুষ
সে সময় জন্মেছিল। কি ফিগার! তাকানো বা বসার ভঙ্গি দেখলে আরেকবার জন্মাতে বাসনা হয়। ঘরে ঢুকে ওদের দিকে একবার তাকানো নটবরের নিয়ম। তারপর গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, কেউ এসেছে নাকি? কোনো জবাব এলো না। নটবর হুঙ্কার ছাড়ল, গুণধর, এই গুণধর! গুণধর ছুটে এলো দরজায়। আগে তোর মা জননীকে খবর দে, মগের মূল্যক পেয়েছে নাকি? দুদিন ধরে বলছি আমার কোনো কাজের লোক নেই, সে কানেই তুলছে না। সারাদিন খেটে খুঁটে আমি কি ভাগাড়ে বসে থাকব? না, খবর দিতে হবে না, আমিই যাব উপরে। নটবর দরজার দিকে এগোলো। গুণধর আঁতকে উঠল। আপনার পায়ে পড়ি বড়বাবু, ও উপরে গেলে কুরুক্ষেত্র হয়ে যাবে। আমি এখনই মা জননীকে খবর দিচ্ছি। হোক কুরুক্ষেত্র, আমি তো তাই চাই। ওর বাপ আমার পায়ে ধরে এনে উজ্জ্বল ভবিষ্যতের লোভ দেখিয়েছিল। এই সেই ভবিষ্যৎ? সরে যা, নইলে পেটে ক্যাক করে লাথি কষিয়ে দেব। ছাদ ফাটিয়ে চিৎকার করল নটবর। আর তখনই দরজার বাইরে সিঁড়ির নিচের ধাপ থেকে গলা ভেসে এলো, গুণধর, এটা কি মাছের আড়ত না বস্তি বাড়ি? সঙ্গে সঙ্গে গুণধর সটকে গেল। তার বদলে দরজায় যিনি এসে দাঁড়ালেন তার বাঁ হাত আঁচল তুলে নাক ঢেকেছে। মহিলা 40-এর ওপারে হলেও লাবণ্যময়ী, গৌরবর্ণা, স্বাস্থ্যবতী, আভিজাত্য পোশাকে, ভঙ্গিতেও। তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে কালো গোলগাল যুবতী, যার ঠোঁটে পানির রস অবিরত অবিরত প্রলেপ বুলিয়ে চলেছে। মা জননী আঁচল না সরিয়ে বললেন, কি উৎকট গন্ধ! অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসে। একটু দূরে যাও, যাও, নইলে কথা বলতে পারবো না। নটবর একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, এটা আমার এলাকা। তাই বলে হেগে মতে বসে থাকবে আর আমি তোমার সঙ্গে কথা বলবো ভেবেছ নাকি? সরো। নটবর 3 পা পিছিয়ে চিৎকার করল, তোমার বাপ যে সব শর্ত দিয়েছিলেন তার সব মেনে চলেছি। তিনি গত হওয়ার পর তুমি যা চেয়েছ তা মান্য করেছি চুপচাপ। সকাল থেকে সন্ধে তোমার বাপ আমাকে মাছের আড়তে জুতে দিয়েছিল, আজও সেটা টেনে চলেছি। কিন্তু হুয়াই, আমার কোনো সুখ স্বাচ্ছন্দ্য কেউ দেখবে না? আমি তো কাউকে ডিস্টার্ব করি না। তাহলে আমাকেই কাজের লোক খুঁজতে পাড়ায় বের হতে হবে? বলে দাও, তাই বেরোচ্ছি। হাতের মোয়া হাত ঘোরালে এনে দেব? আজকাল চাইলে কাজের লোক পাওয়া যায়। বুড়ি হলে চলবে না, অলস হয়, বাচ্চা হলে চলবে না, কাজ জানে না, কুমোরটুলিতে অর্ডার দেব? বেশ, বলে দাও, পারবে না। এতকাল তো এনে দিয়েছি। 4-4টে কাজের লোক গত 20 বছরে এই একতলায় কাজ করেনি। 2 দিন কাজ করে তারা বলতো বড়বাবু দেবতুল্য লোক, আর মা জননী খান্ডারনি। কই রাখতে পেরেছ তাদের? মাইনে বাড়িয়ে বাড়িয়ে এমন লোভ দেখালে যে নিজেই তাদের তাড়ালে। এসব কথা শুনলে সমস্যার সমাধান হবে না। আই ওয়ান্ট সমাধান। খবরদার, আমার সঙ্গে ইংরেজি বলবে না। তাই নাকি? তোমার ছেলে তো ইংরেজিতে অনার্স, ইংরেজি বই মুখে নিয়ে বসে থাকে। তার বেলা থাকবেই তো, কার নাতি তা দেখতে হবে না? কিন্তু সে আমার সঙ্গে ইংরেজিতে কথা বলার সাহস পায় না। থাকবে, এই বাড়িতে আমি অশান্তি চাই না। যতদিন লোক না পাওয়া যাচ্ছে ততদিন না হয় এলোকেশি দুবেলা নিচে নেমে কাজ করে দিয়ে যাবে। মা জননী ঘুরে দাঁড়াতেই একটি আর্তচিৎকার শোনা গেল। এলোকেশি তার পায়ের ওপর আছাড় খেয়ে পড়ল। ও মা জননী, আমি মরে যাব, আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, এত বড় শাস্তি আমাকে দেবেন না। মা, মা গো। চুপ, ধ্যাসটামি করবি না। 2 দিন কাজ করলে মরে যাবি? ওসব গন্ধ আমি কি করে সইব? সইতে না পারলে দূর হও, এ আমার হুকুম। মা জননী নাক থেকে আঁচল না সরিয়ে দ্রুত দোতলায় সিঁড়ির পথ ধরলেন। দৃশ্যটা চুপচাপ দেখছিল নটবর। মা জননী চলে যাওয়ার পর এলোকেশি এক পিঠ খোলা চুল নিয়ে মাটিতে বসে হাঁপাচ্ছে। নটবর চাপা গলায় বলল, আমার চানের জল রেডি কর। চান করে আমি আন্নিকে বসবো। জল রেডি করে আন্নিকের ব্যবস্থা করবি। যা, ওঠ।
একটা কথা দুবার বলা পছন্দ করি না আমি। আঁচল মুখে চেপে এলোকেশি তার স্ফীত শরীর নিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালো। তাই দেখে নটবর হাঁ। এ কি, তুই কি এবারে গিন্নি? আঁচল সরা, শিগগির আঁচল সরা। হ্যাঁ, কি যেন নাম? এলোকেশি। স্নান শেষ করে সিল্কের পাঞ্জাবি আর লুঙ্গি পরে বাবু হয়ে বসল নটবর। তার সামনে দিশি মদের বোতল, চাট। চোখ বন্ধ করে প্রথম ঢোক গিলে লাল সুতোর বিড়ি ধরালো। এ দুটো তার বিলাস। বিলেতে মদ বা সিগারেটে তার একদম আসক্তি নেই। দিশি মদের সঙ্গে বিড়ির টান এক অপূর্ব অনুভূতি তার শরীরে ছড়িয়ে দেয়। কি যেন ওর নাম? এলোকেশি? এলোকেশি? বাইরের ঘর থেকে সাড়া এলো। আজ্ঞে। এই, তুই কি আমাকে ভাসুর ভাবছিস? আয় এখানে এসে কথা বল। হ্যাঁ বাবা এলোকেশি, তোর বর কোথায়? 13ই বিয়ে হয়েছিল, 15ই গলায় দড়ি দিয়েছিল। দরজার পাশে এসে দাঁড়ালো এলোকেশি। মুখটা মনেই পড়ে না। আহারে, তোর কি দুঃখ? কোথায়? দুঃখ নেই? না তো। ও। দ্বিতীয়বার চুমুক দিল নটবর। তাহলে কারো সঙ্গে রসের কারবার আছে? মা জননী জানে? না বড়বাবু, আমারও সব কারবার নেই। মাথা নাড়ল এলোকেশি। ভালো, খুব ভালো। এতকাল উপরে ছিলি, কি করতিস? খোকাবাবু তো পারে না, মানে অভ্যেস নেই, তাই গুছিয়ে দিতে হয়। নেকু, এখন থেকে আমার সব কিছু গুছিয়ে দিবি। বেয়াদপি আমি সহ্য করব না। আর হ্যাঁ, এখানকার কথা ওপরে গিয়ে লাগানো চলবে না। এখন তুই নিচের লোক। গন্ধ লাগছে? এলোকেশি সবেগে মাথা নেড়ে না বলল। গুড। কে ওখানে? কে? ওপাশের ঘর থেকে স্বর ভেসে এলো। আগে আমি? আমি? বাটা ওখানে দাঁড়িয়ে আড়ি পেতেছিস? এখানে কি লীলা হচ্ছে যে নাটক দেখছিস? কি চাই? আপনার জলখাবার। এলোকেশিকে দিয়ে যা। এলোকেশি সদর্পে পাশের ঘরে যায়। নটবর নিচু স্বরে গুনগুন শুরু করল। এলোকেশির সর্বনাশী, সর্বনাশ ভালোবাসি। পরের দিন মেজাজটা ভালো ছিল। মাছের আমদানি ভালো থাকায় ব্যবসা চমৎকার হয়েছে। শ্বশুরমশাই নিয়ম করে গিয়েছিলেন, যা লাভ হবে তার 80 ভাগ তার কন্যার নামে ব্যাংকে রাখতে হবে। এ নিয়মের ব্যতিক্রম হয়নি কখনো। যে 20 ভাগ নটবরের নামে জমা পড়ে তার কিছুই খরচ হয় না। খরচ বলতে মদ আর বিড়ির দাম ছাড়া সুখবিলাসের মাইনে, গাড়ির খরচ আর কাজের লোকের দায়িত্ব। নটবরের মাঝে মাঝে মনে হয় কোথাও বেরিয়ে এলে ভালো হয়। মা যতদিন জীবিত ছিল ততদিন তার ভরণপোষণের দায়িত্ব তার ছিল। মাকে নিয়ে একবার বেড়াতেও গিয়েছিল, আর যাওয়া হয়নি কোথাও। ওই ওপরে যিনি আছেন তাকে নিয়ে তো নয়ই। মুশকিল হলো এই আড়ত বন্ধ হয় না কোনো দিন। বাজারে যে মাছ বিক্রি হয় তা কিনতে লোকগুলো হামলে এসে পড়ে আড়তে। বন্ধ রাখলেই ব্যবসার 12টা। নটবরা মাঝে মাঝে মনে হয় এই ব্যবসার দায়িত্ব তুলে দিতে শ্বশুরমশাই কেন 3-3টে লেটার পাওয়া ছেলের খোঁজ করে বিজ্ঞাপন দিয়েছিলেন। এ কাজ তো বুদ্ধিমান যে কেউ করতে পারে। আজ গাড়ি থেকে নামতেই গুণধর ছুটে এলো। নাক টানল, কিন্তু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল। নটবর অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিরে, কোন মাছ? আগে বুঝতে পারছি না, মিনমিন করল গুণধর। কেন, আজ হঠাৎ ফেল করছিস কেন? হাত জোর করে মাথা নাড়তে লাগলো গুণধর। আমার নাক বন্ধ হয়ে গিয়েছে। যেন কথা না বাড়াতেই গুণধর দ্রুত চোখের আড়ালে চলে গেল। মরণ। নটবর গলার স্বরে ঘুরে দাঁড়িয়ে দেখল এলোকেশি দরজায় ঠেক দিয়ে দাঁড়িয়ে ঠোঁট বাঁকাচ্ছে। ভঙ্গিটা ভালো লাগলো না তার। গম্ভীর মুখে ভেতরে ঢুকে গেল নটবর।
আহ্নিক করতে বসা মাত্রই এলোকেশি খাবারের থালা সামনে এনে রাখল। ডিম সেদ্ধ, আলু, মরিচ, কাজু বাদাম। দেশি মদে চুমুক দিয়ে নটবর জিজ্ঞাসা করল, আজ গুণধরের হয়েছেটা কি? অন্য গন্ধে নাক বন্ধ হয়ে গিয়েছে। অন্য গন্ধ? সেটা কি? না বড়বাবু, আর মুখ খুলাবেন না, ছোট মুখে বড় কথা হয়ে যাবে। মারবক থাবড়া, মেজাজটা নষ্ট করে দিস না। ওই একজন এসেছিল। একজন মানে? খোকাবাবুর বন্ধু। মাথায় কিচ্ছু ঢুকছে না। খোকার বন্ধুর সঙ্গে গন্ধের কি সম্পর্ক? আগে মেয়ে মানুষ বন্ধু, একসঙ্গে পড়ে। কখন এসেছিল? নটবরের চোখ ছোট হলো। দুপুর বেলায়। তোদের মা জননী ছিল না ওপরে? থাকবে না কেন, খাওয়া দাওয়ার পর ঘুমোচ্ছিল। কেমন দেখতে? বেশ ডাগর ডগর। ফর্সানা শ্যামলা, চিপচিপে না মোটা? একেবারে সিনেমার নায়িকার মতো দেখতে। বাহ, চমৎকার। ছেলে দিন দুপুরে বাড়িতে মেয়ে ছেলে নিয়ে এসে ফুর্তি করছে, আর উনি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। না, এসব নেই চলেগা। ডাক ডাক তাকে, আমি কথা বলবো। দোহাই বড়বাবু, আপনি মা জননীকে ডাকবেন না। উনি এখনও কিছু জানেন না। জানলে গুণধরে চাকরি চলে যাবে। মেয়ে ছেলেটা ঠিক ভর দুপুরে এসে খোকাবাবুর সঙ্গে এসে দেখা করতে চাইল। গুণধর সে কথা খোকাবাবুকে বলতেই খোকাবাবু তাকে উপরে নিয়ে যেতে বলল। সেই মেয়ে ছেলেটা অনেক গন্ধ মেখে এসেছিল। গুণধরের নাকে ওই গন্ধ ঢুকে গিয়েছে আজ, এলোকেশি বলল। কিন্তু ততক্ষণে নটবর উঠে দাঁড়িয়েছে। ৩-৪ বার হাঁকাহাঁকি করতে গুণধর দৌড়ে এসে জানালো, মা জননী এখন খুব ব্যস্ত। একজন ভদ্রলোক এসেছেন তার সঙ্গে দেখা করতে, তিনি কথা কইছেন। নটবর হুঙ্কার ছাড়ল, কে ভদ্রলোক? তিনি বললেন আপনার সঙ্গে দেখা করবেন, কিন্তু আপনি আন্নিকে বসে কারোর সঙ্গে দেখা করেন না বলতেই মায়ের সঙ্গে কথা বলতে চাইলেন। একটা বাইরের লোক কথা বলতে চাইলো, আর তোদের মা জননী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল? এলোকেশি, বলুন বড়বাবু। তুই গিয়ে বল, আমি এখন কথা বলতে চাই। এলোকেশি দরজা অবধি এগিয়ে দ্রুত সরে এলো। উনি নেমে আসছেন, চলে যান, তারপর গিয়ে বলছি। গুণধর, ডেকে নিয়ে আয় লোকটাকে। নটবর আরাম করে সোফায় বসল। এই সময় গুণধর যাকে নিয়ে ঘরে ঢুকল, তার চেহারা নিতান্তই গো বেচারা। আমি নটবর দত্ত, মশাইয়ের পরিচয়? আমার স্ত্রীর সঙ্গে আপনার কি কথা থাকতে পারে ভেবে পাচ্ছি না। নমস্কার, আমি কল্যাণ সোম। আপনি আন্নিকে বসেছিলেন বলে বাধ্য হয়েছিলাম মিসেস দত্তের কাছে যেতে, কিন্তু তিনি আমাকে এভাবে অপমান করবেন আমি কল্পনাও করিনি। নটবর থমকে গেল। লোকটার চেহারা দেখে তার নিরীহ বলে মনে হচ্ছে। উপরের ভদ্রমহিলা একে কী কারণে অপমান করতে যাবেন? সে বলল, ঠিক আছে, আপনি এখানে বসুন, আপনার পরিচয় দিন। একটু ইতস্তত করে কল্যাণবাবু বললেন, আমি স্বাতিলেখার বাবা। সে কে? আমার মেয়ের নামটা আপনি জানেন না দেখছি, কিন্তু আপনার স্ত্রী জানেন। তার নাম বলতেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠে যা ইচ্ছে তাই বললেন। আমরা নাকি মেয়েকে ছেড়ে দিয়েছি আপনাদের ছেলেকে ফাঁদে ফেলতে। ছি ছি, এসব কথা শুনবো ভাবতেও পারিনি। কল্যাণবাবু বিমর্ষ মুখে বললেন, আপনি কি এ বাড়িতে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন? আগে হ্যাঁ, ওরা বেশ কিছুদিন ধরে মেলামেশা করছে। এবার বিয়ে না দিলে আত্মীয় স্বজনরা কথা বলতে শুরু করবে বলে ভয় পাচ্ছিলাম, কিন্তু আপনার স্ত্রী কোনোভাবেই শুনতে রাজি হলেন না। অথচ আমাদের ছেলের বাসনা কি? আগে আমি আজই খবর পেলাম তারা সই-সাবুত করে ফেলেছে। হ্যাঁ, বলেন কি? এ যে আমার ছেলে, বিশ্বাসই হচ্ছে না। বাহ বাহ, বেশ, কাজের ছেলে, কাজকর্ম করে না অথচ সই করে ফেলল।
আর আপনিও মশাই এমন পাত্রকে জামাই করতে চাইছেন? বলিহারি! কি করব বলুন? আমি মেয়ের বাবা। মেয়ে যে আমাদের না জানিয়ে সই করবে কখনো ভাবিনি। এখন তো ফেলে দিতে পারি না। ফেলে দেওয়ার কোনো প্রশ্নই নেই। আপনার মেয়েও এ বাড়ির বউ হয়ে আসবে। সত্যি? আপনি আমার সঙ্গে রসিকতা করছেন না তো? নো, কারো খামখেয়ালিপন আমি বরদাস্ত করতে পারবো না। সে আসবে, প্রয়োজন হলে এই একতলায় থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না। বেশ জোরের সঙ্গে ঘোষণা করল নটবর। কল্যাণবাবু বিগলিত হলেন। হ্যাঁ, আপনি দেবতুল্য মানুষ। কায়স্থের ছেলে হয়েও আহ্নিক করেন, তখন তো আপনার চরিত্র আলাদা হবেই। নটবর মাথা নাড়ল। একদম নয়, আমি মাছ বিক্রি করে খাই। সন্ধ্যের পরে এই পোশাকে বসে আহ্নিক করি, তা আমার শরীর মন তাজা রাখে। আজ এই প্রথম আলাপ, এর বেশি বলা ঠিক হবে না। তাহলে বিয়ের আয়োজন? কল্যাণবাবু কথা শেষ করার আগেই বাইরে থেকে জোরালো গলা ভেসে এলো। এলোকেশি! এলোকেশি ছুটে গেল দরজায়। সে পৌঁছনো মাত্র মা জননীর আদেশ শোনা গেল। ওদের বলে দে, এ বিয়ে হবে না। আলবাত হবে, নটবর সমান গলায় বলল। মা জননীকে দেখা যাচ্ছিল না, কিন্তু তার স্বর আরও উঠল। বংশ জানি না, চালচুলোর ঠিক নেই, পাল্টি ঘর নয়, একেবারে কাঁধে চেপে বসলেই হলো। আমার ছেলে কি তার বাপের মতো ফেলনা? কি? আমি ফেলনা? নয়তো কি? বিজ্ঞাপন দেখে এসে আমার বাবাকে মজিয়েছিলে। তোমার নিজের কি ছিল? তুমি আমাকে বাইরের লোকের সামনে অপমান করছো সন্ধ্যা শশী। বেশ করেছি। আমার ছেলেকে যে পরের মেয়ের ফাঁদে ফেলতে চায়, তার কোনো কথা শুনতে আমি রাজি নই। কল্যাণবাবু উঠে দাঁড়ালেন। আমি শুনেছিলাম, ঠিক শুনেছিলাম। নটবর জিজ্ঞাসা করল, কি শুনেছেন? আপনাদের সম্পর্ক ভালো নয়, দুজনে উপর নিচে আলাদা থাকেন। কে বলেছে আপনাকে? মা জননীর গলায় প্রশ্ন। আপনার ছেলে আমার মেয়েকে বলেছে। মিথ্যে কথা। এবার ঘরে ঢুকলেন মা জননী। আমি কেন মিথ্যে বলবো? আমার মেয়ে তার মাকে বলেছে। আপনাদের মধ্যে কোনো সদ্ভাব নেই। নটবরবাবু অত্যন্ত নিচু মনের মানুষ। কুষ্টি চেহারার কাজের মহিলা নিয়ে নিচে থাকেন। এসব কথা আপনার ছেলের মুখ থেকে আমরা জেনেছি, কিন্তু এখানে এসে দেখলাম নটবরবাবু অন্য ধরনের মানুষ। তা তো দেখবেনই, যেই সে রাজি হয়েছে অমনি ভালো মানুষ হয়ে গেল। এই, তুমি কি কানের মাথা খেয়েছ? বাইরের লোক এসে আমাদের সম্পর্ক নিয়ে কুকথা বলে যাচ্ছে, অথচ কোনো রাগ কাটছ না। ঠিক কথা। কল্যাণবাবু, আমাদের সম্পর্ক নিয়ে কোনো কথা বলবেন না। আমি বলতে চাইনি। আপনাদের সম্পর্ক কি জানা সত্ত্বেও মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এখানে এসেছিলাম। আপনার মেয়ে দুপুরবেলা এ বাড়িতে আসতো, জানেন? না, তবে আপনার ছেলে যখন তখন আমার বাড়িতে হাজির হতো। বেশ, ব্যাপারটা নিয়ে একটু ভাবতে দিন, তারপর কথা বলা যাবে। বুঝতেই পারছেন, পরিস্থিতি এখন ভালো নয়। নটবর হাত জোর করল। কল্যাণবাবু বেরিয়ে যাওয়া মাত্র মা জননী বলে উঠলেন, কাল সাপ! আমার এলাকায় এসে গালাগাল দিলে আমি সহ্য করব না সন্ধ্যা শশী। তোমাকে আমি কিছু বলিনি। এইমাত্র কালসাপ কাকে বললে? যাকে পেটে ধরেছি, এতকাল বড় করেছি, বাড়ির কথা বাইরের মেয়ে ছেলেকে পেট খুলে গল্প করেছে। ছি ছি, আমাদের যে সম্পর্ক নেই তা সমস্ত পৃথিবীর লোক জেনে গেল। সন্ধ্যা শশী যেন শিউরে উঠলেন। নটবর হাসল। আমি কিন্তু কথার খেলাপ করিনি। ওপর থেকে নিচে নেমে আসার পর একবার মুখ খুলিনি। সন্ধ্যা শশী মাথা নাড়ল। কিন্তু ছেলে তো বলে বেড়াচ্ছে, তুমি আমাকে বাবা মারা যাওয়ার পর অপমান করেছিলে। বলেছিলে বাবা তোমাকে টাকা দিয়ে কিনে সাদা হাতির উপর চাপিয়ে দিয়েছে, বলনি? তুমি বলেছিলে আড়ত থেকে ফিরে নিচে থেকে সাবান দিয়ে স্নান করে উপরে উঠতে, বলনি?
তুমি বলেছিলে ফর্সা মেয়ে তোমার একদম ভালো লাগে না। আমি ময়দার তাল সহবত জানি না, বলনি? তুমি আমার মা তুলে গালাগাল দিয়েছিলে। ও, তাই তুমি এতগুলো বছর আমার পাঠানো কালো কুৎসিত কাজের লোক নিয়ে নিচের তলায় ফুর্তি মেরেছ? ফুর্তি মেরেছি? বেশ, ডাকো তোমার এ লোকেশিকে। কদিন তো আছে, আমি তার সাথে কি ফুর্তি করেছি জিজ্ঞাসা করো। আমি মদ খাই, বিড়ি খাই, কিন্তু এতগুলো বছর সন্ন্যাসী হয়ে বাস করছি। হ্যাঁ। সন্ধ্যা শশী দুপা এগুলেন। এ বিয়েতে তুমি রাজি হও না গো? কেন? ওই ছেলে কালসাপ, ওর মুখ দেখব না আমি। তাহলে তো ত্যায্যপুত্র করতে হয়। তা কেন? এখন থেকে সে নিচের ঘরে থাকবে। আর আমি? ওপরের ঘরে, ওর ঘরে। এতদিন তো অভ্যেস নেই, এক ঘরে বেশিক্ষণ থাকলে গা গুলোবে। তাছাড়া 5 জনের মুখের ওপর ভালো জবাব দেওয়া যাবে। আমরা একসঙ্গেই থাকি। সন্ধ্যা শশী দীর্ঘকাল বাদে চোখের কোণে হাসলেন। রাত তখন 10টা। আয়নার সামনে দাঁড়িয়ে মুখে প্রসাধন লাগাচ্ছিল সন্ধ্যা শশী। এলোকে সে এলো। ডাকছিলে মা জননী? হ্যাঁ। বড়বাবুর ওসব হয়ে গেছে? কখন? নিচে বসে আন্নিক করে বিড়ি টেনে রাতের খাবার খেয়ে খোকাবাবুর ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। মা জননী, খোকাবাবুর খবর পেলে? ছেলেটা কোথায় গেল? কোথায় আর যাবে, ফোন করেছিল। বকুনি খেয়ে বলল আজ কোনো বন্ধুর বাড়িতে রাত্রে থাকবে। থাকুক, কাল এলে নিচে বিছানা করে দিবি। কুলাঙ্গার। সন্ধ্যা শশী অনেক দিন পরে ঠোঁট রাঙালেন। এলোকেশি, বলো মা জননী। তুই তো নিচে থাকতিস, ঘুমাবার পর বড় বউ কী করে রে? নাক ডাকে, যেন রাম রাবণে যুদ্ধ হয়। আহ, বড়দের সম্পর্ক অমন কথা বলতে হয়? পুরুষ মানুষ একটু নাক ডাকবেই, নইলে পুরুষ কিসের? আর কিছু করে না? আর হ্যাঁ, বেশি খেলে বলে সন্ধ্যা শশী আমার মাথা টিপে দাও। কম খেলে বলে এই পা টিপে দে। ঘুমের ঘোরে বলে? হ্যাঁ গো। যা, তুই খেয়ে দিয়ে শুয়ে পড়। বাড়ি নিস্তব্ধ। শুধু ছেলের ঘর থেকে নাক ডাকার আওয়াজ ভেসে আসছে। কি ভয়ঙ্কর শব্দ! আজ নিজে কথা বলার সময় তিনি এই কথাটা বলতে পারেননি। বিয়ের পর থেকে প্রতি রাত্রে ওই শব্দ শুনতে হতো তাকে। তখন এত আওয়াজ ছিল না, তবু না ঘুমিয়ে মন বিদ্রোহ করেছিল শেষ পর্যন্ত। অথচ আজ আওয়াজটা তেমন খারাপ লাগলো না। পা টিপে টিপে ছেলের ঘরে দরজায় এলেন সন্ধ্যা শশী। তার মাথা থেকে পা পর্যন্ত আজ যা সাজ, তা তিনি বিয়ের দিনেও বোধহয় সাজেননি। সিন্ধুকে পড়ে থাকা নথটা শুধু অস্বস্তিতে ফেলেছে নাকটাকে। লোকটা ঘুমোচ্ছে চিত হয়ে। কি মানুষ, এতদিন পরে ওপরে এসে ঘুম! সন্ধ্যা শশী পাশে গিয়ে দাঁড়ালেন। কি যেন বলেছিল এলোকেশি? কম খেলে মাথা আর বেশি খেলে পা, নাকি উল্টোটা? না, সব গুলিয়ে গেল তার। এখন তো মেয়েটাকে জাগিয়ে জিজ্ঞাসা করে আসা যায় না। আর মুশকিল, মানুষটা আজ কতটা খেয়েছে তা বুঝবেন কি করে? ঘুমিয়ে পড়লে নেশা কতটা কি বোঝা যায়? সন্ধ্যা শশী ঝুঁকলেন সঙ্গে সঙ্গে। মদ আর বিড়ির মেশানো গন্ধ ধক করে নাকে এলো। দ্রুত আঁচল নাকে চেপেও তিনি সরিয়ে নিলেন। তারপর হাসি হাসি মুখে জিজ্ঞাসা করলেন, আজ কত খেয়েছ গো, কম না বেশি? নটবর অঘরে ঘুমোচ্ছিল, তার সাড়া পাওয়া গেল না। সন্ধ্যা শশী আরো নরম করে গলার স্বর, আজ কত খেয়েছ? কম খেয়েছ না বেশি? নটবরের নাক ডাকা থামল, শব্দ বের হলো, হুম। সন্ধ্যা শশী বললেন, কম না বেশি? সঙ্গে সঙ্গে ছিটকে উঠে বসল নটবর। কে 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 এখানে? শালা একটু ঘুমানোর জো নেই? তুই আমার গায়ে হাত দিচ্ছিস এলোকেশি, মারবো এক থাবড়া। সন্ধ্যা শশী চাপা গলায় বললেন, এ চুপ চুপ। ও তুমি, অন্যরকম দেখাচ্ছে।
ঘুমের সময় ঝামেলা করছো কেন? কি, আমি ঝামেলা করছি? করছো না? নটবর বলল। ওপরে নিয়ে এসে যা ইচ্ছে তাই করবে? যাও, নামো খাট থেকে, নিচে যাও। পাড়া জাগিয়ে নাক ডাকাচ্ছে মোষের মতো, তাই বলতে এসেছিলাম। আর আমাকে চোখ রাঙানো হচ্ছে। যাও, তোমার যেখানে জায়গা সেখানে যাও। চিৎকার করে উঠলেন সন্ধ্যা শশী। বেশ, যাচ্ছি। পা ধরে ডেকে এনেছিলে, এখন আবার তরপানি। হনহন করে নিচে নেমে গেল নটবর। সন্ধ্যা শশী পাথরের মতো দাঁড়িয়েছিলেন। 5 মিনিট পর যখন নিচ থেকে প্রতি রাতের মতো নাক ডাকার চাপা শব্দ উপরে ভেসে এলো, তখন তিনি আচমকা স্বস্তি পেলেন। দিশি মদ আর বিড়ির গন্ধটা যে এতক্ষণ পেটে পাক খাচ্ছিল তা বের করে দিতে বেসিনের উপর হয়ে পড়লেন। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখে একটি ছোট গল্প, শব্দের আড়াল। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।